হ্যালো বন্ধুরা, আজকে আমরা আরেকটা মক টেস্ট নিয়ে এসেছি। বিশেষ করে ডাব্লিউবি এসএলএসটি পিটিতে যে ইংলিশ থাকবে তার উপরে ফোকাস করে আমরা আগের দিন একটা মক টেস্ট নিয়েছি, গত পরশু দিন একদিন ব্রেক ছিল। এটা আমাদের সেকেন্ড মক টেস্ট নাম্বার 2। যারা আগের দিনের মক টেস্ট দিয়েছো তারা জানো পরীক্ষা দেওয়ার নিয়ম। যারা আজকে নতুন মক টেস্ট দেবে, অর্থাৎ লাইভে যারা নতুন মক টেস্ট দেবে, মক টেস্ট তুমি পরে দিতে পারো, ডেফিনেটলি এই ভিডিও থাকবে আমার চ্যানেলে, কিন্তু আমি সবাইকে বলবো লাইভে মক টেস্ট দাও এবং লাইভ চ্যাট অপশানে গিয়ে প্রত্যেকটি প্রশ্ন যখন আসবে তোমাদের স্ক্রিনে তার উত্তর তোমার কি মনে হচ্ছে কোনটা উত্তর হবে, আমি যেটুকু সময় দেবো তার মধ্যে সে উত্তরটা করো। পরে আমি উত্তর বলবো, সেই উত্তর তোমরা মেলাবে এবং খাতাতে নিজের স্কোর দিয়ে রাখবে। এইভাবে পুরো পরীক্ষাটা হওয়ার পর তোমার প্রাপ্ত নাম্বার ভিডিওর নিচে যে মূল কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে জানাবে। এই কাজটা অবশ্যই করবে, এটা একটা নিজেকে ইভ্যালুয়েট করার প্রসেস। দিন দিন যখন তুমি পরীক্ষা দিতে থাকবে দেখতে পারবে যে প্রথমে 2 পেতে, 5 পেতে, 7 পেতে কীভাবে তোমার ইমপ্রুভমেন্টটা হলো। তাই এই অভ্যেসটা ডেফিনেটলি রাখবে। আরেকটা কথা বলি, আমাদের মক টেস্ট দুটো পার্টে হয়। ফার্স্ট পার্টে 10টা প্রশ্ন থাকে, সেটাতে গ্রামার এবং ভোকাবসের প্রশ্ন থাকে। আর সেকেন্ড পার্টে আমি কম্প্রিহেনশন নিয়ে আসছি, প্যাসেজ রাখছি। এর কারণ আছে, আমাদের বলা আছে নেট সেটের প্যাটার্নে পরীক্ষা হবে। এখন নেট সেটের প্যাটার্নে পরীক্ষা মানে শুধুমাত্র যে এমসিকিউ ওএমআর সিট তা না। এমনটা হতেই পারে যে কম্প্রিহেনশন প্যাসেজ দিল, কারণ আমাদের সেন্ট্রাল টেট বলো বা নেট সেট বলো, সেখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কম্প্রিহেনশনের প্যাসেজ থাকে। তো সেই মতো প্রশ্ন করার চেষ্টা করছি। কম্প্রিহেনশন প্যাসেজ তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দেবো, সেখান থেকে তোমরা পড়ে উত্তর করবে, এটা সম্ভব নয়। তাই আমি সেগুলোকে প্রত্যেকটি লাইন বাই লাইন পড়ে যাব, আমার সাথে সাথে তোমরাও পড়বে। আমি আউটলাইনে পড়বো, একদম ডিটেলে বুঝিয়ে দেবো না, যেটুকু না বোঝালেই নয় সেইটুকু বোঝাবো। তোমাদের হেল্পফুল লাগবে এটা, বাট পরীক্ষার সময় তোমাকে কিন্তু নিজেকে পড়ে উত্তর করতে হবে। এখানে কীভাবে পড়তে হয় সেটা শিখবে। আর এই মক টেস্টের যে ভিডিওটা, এই মক টেস্টের যে প্রশ্নপত্র যদি পেতে চাও তাহলে তোমাকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে আসতে হবে। টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আমার চ্যানেলে বা গ্রুপে গিয়ে এই পিডিএফটা পেয়ে যাবে তোমরা। আদারওয়াইজ ওই কম্প্রিহেনশন প্যাসেজটা তোমাদের কাছে থাকবে না। আর দেরি করছি না, আমাদের আজকের প্রথম কোশ্চেন এরর কারেকশন দেওয়া আছে। আমি ABCD 4টে অপশন দিইনি, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এই প্রত্যেকটি পার্ট একটা একটা ABCD। তো ফার্স্ট কোশ্চেনটা দেওয়া আছে, ওয়েদার পারমিটেড দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি, এটা পার্টি হবে। ওয়েদার পারমিটেড দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি অ্যাট দ্য গভর্নমেন্ট হাউস টুমোরো। দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি অ্যাট দ্য গভর্নমেন্ট হাউস টুমোরো। কোন পার্টে ভুল আছে? ওয়েদার পারমিটেড দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি অ্যাট দ্য গভর্নমেন্ট হাউস টুমোরো, নাকি নো এরর, নাকি নো এরর? কোন পার্টটাতে ভুল আছে, নাকি কোনো ভুল নেই? ওয়েদার পারমিটেড দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি অ্যাট দ্য গভর্নমেন্ট হাউস টুমোরো। যদি প্রথম অংশটা হয় তাহলে A লিখবে, সেকেন্ড অপশন হলে B লিখবে, থার্ড অপশন হলে C লিখবে, আর নো এরর মনে হলে D লিখবে। অপশন সি যারা দিচ্ছ ভুল, অপশন সি নয়। ওয়েদার পারমিটেড দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি অ্যাট দ্য গভর্নমেন্ট হাউস টুমোরো, এর অর্থ তোমরা বুঝতে পারছো, যদি ওয়েদার আমাদের পারমিট করে তাহলে আগামীকাল গভর্নমেন্ট হাউসে একটা গার্ডেন পার্টি হবে। তো এই যদি ওয়েদার পারমিট করে, ইফ ওয়েদার পারমিটস, সেটা না করে আমি পার্টিসিপেল ইউজ করছি, মাথায় রাখতে হবে। ইফ ওয়েদার পারমিটস, এটাকে যদি পার্টিসিপেল ইউজ করে লিখতে হয় তাহলে আইএনজি যোগ করে পার্টিসিপেল করতে হয়। তো এখানে ওয়েদার পারমিটেড হবে না, উত্তর হবে ওয়েদার পারমিটিং। ওয়েদার পারমিটিং দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি অ্যাট দ্য গভর্নমেন্ট হাউস টুমোরো, তার মানে হচ্ছে ইফ ওয়েদার পারমিটস দেয়ার উইল বি আ গার্ডেন পার্টি টুমোরো। তো আমাদের উত্তর হচ্ছে অপশন এ। অপশন এতে ভুল ছিল। নেক্সট সেকেন্ড কোশ্চেন, ওয়াকিং অ্যালং দ্য রোড, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ, কিন্তু প্রথমেরটা ইম্পর্টেন্ট, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। ওয়াকিং অ্যালং দ্য রোড আ স্কুটার নকড হিম ডাউন। কোন পার্টে ভুল আছে, নাকি কোনো ভুল নেই? এটা অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, এটা অপশন ডি। ওয়াকিং অ্যালং দ্য রোড এ স্কুটার নকড হিম ডাউন, কোন পার্টে ভুল আছে? এটা জানার জিনিস। দেখো উত্তর বলি, যারা যারা এই প্রশ্ন পড়ে উত্তরটা অপশন এ করেছো তারা ঠিক করেছো, উত্তর হবে অপশন এ। আমি যদি সেন্টেন্সটাকে এরকম রেখে দিই, ওয়াকিং অ্যালং দ্য রোড এ স্কুটার নকড হিম ডাউন, তুমি এটা বুঝতে পারছো যে যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটা স্কুটার তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তো যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল, অর্থাৎ সে রাস্তা দিয়ে হাঁটার সময়
হোয়াইল হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, প্রথম পার্টটা ওয়াকিং অ্যালং দ্য রোড, স্কুটার মানে বোঝাচ্ছে যেন স্কুটারটাই হাঁটছিল। স্কুটার তো হাঁটেনি, স্কুটার তো হাঁটতে হাঁটতে তাকে মারেনি, সে যখন হাঁটছিল তখন স্কুটার মেরেছিল। তো ফার্স্ট পার্টটা আমাদের ভুল আছে। উত্তরটা এরকম হতো, সেন্টেন্সটাকে ঠিক করে লিখলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, ক্লিয়ার? হোয়াইল হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড এ স্কুটার নকড হিম ডাউন। পার্ট ওয়ানে ভুল ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সি বিহেভস অ্যাজ ইফ শি ড্যাশ দ্য ল্যান্ডলেডি, ভীষণ ইম্পর্টেন্ট। শি বিহেভস অ্যাজ ইফ বা অ্যাজ দো, দুটোই হতে পারে। সি বিহেভস অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে এমনভাবে। শি বিহেভস অ্যাজ ইফ শি ড্যাশ দ্য ল্যান্ডলেডি, শি ওয়াজ দ্য ল্যান্ডলেডি, ইজ দ্য ল্যান্ডলেডি, হ্যাজ বিন দ্য ল্যান্ডলেডি, নাকি ওয়ের দ্য ল্যান্ডলেডি? কি উত্তর হবে? এই প্রশ্নের জন্য সময় খুব বেশি দেবো না, 10 সেকেন্ড সময় তোমরা পেতে পারো। শি বিহেভস অ্যাজ ইফ শি ড্যাশ দ্য ল্যান্ডলেডি, উত্তর হবে অপশন ডি, শি বিহেভস অ্যাজ ইফ শি ওয়ের দ্য ল্যান্ডলেডি। মাথায় রাখবে এটা সাবজাংটিভ মুডের উদাহরণ, সাবজাংটিভ মুডের উদাহরণ, একদম অলিক কল্পনা করা। সে ভাবটা এমন দেখাচ্ছে, এমনভাবে আচরণ করছে যেন সেই হচ্ছে মালকিন, জমির মালিক যেন সে, আসলে সে নয়, তবুও ভাবটা সেরকম করছে, যা নয় সেটা হওয়ার চেষ্টা করছে। আই উইশ আই ওয়ের দ্য প্রাইম মিনিস্টার, আমি এটা ইচ্ছে প্রকাশ করছি, পরীক্ষায় বারবার পড়ে তুমি জানো। আই উইশ আই ওয়ের আ বার্ড, ইচ্ছে প্রকাশ করছি যে আমি যদি পাখি হতাম, আমি তো পাখি তো নই, সেইভাবে সেও ল্যান্ডলেডি নয়, অথচ বিহেভটা সেরকম করছে। তাই অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে এই ধরনের অলিক কল্পনা যখন প্রকাশ করা হবে তখন আমাদের ওয়াজ বসবে না, ওয়ের বসবে। সি এর পরে নর্মালি ওয়াজ বসে, সাবজাংটিভ মুডে সি থাক আই থাক যাই থাক না কেন আমি ওয়ের বসাবো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইট ইজ হাই টাইম, এই প্রত্যেকটি কিন্তু ভীষণ পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন, ঠিক আছে, বারবার আসে। ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ সামথিং নাও, ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ সামথিং নাও। এটা আমার আগে যখন মক টেস্টের সিরিজ আমি চালিয়েছি তখন এই প্রশ্ন দু একবার দিয়েছি। তো হাই টাইম থাকলে পর তারপরে কি হয় এটা তোমাদের এতদিনে জানার কথা। ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ সামথিং নাও, এগুলো ব্যাচেও করানো হয়েছে, এমনটা নয় যে করানো হয়নি। ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ সামথিং নাও, মাথায় রাখতে হবে। হাই টাইম মানে এটা এমন সময় এসে গেছে যখন কোনো একটা কাজ না করলেই নয়, ঠিক আছে, চরম মুহূর্ত এসে দাঁড়িয়েছে, অর্থাৎ দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এবার কাজটা করতেই হবে। ইট ইজ হাই টাইম দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে তার পরের অংশটা সিম্পল পাস্ট টেন্স হয়, তার পরের অংশটা সিম্পল পাস্ট, খেয়াল রাখতে হবে কি হয়, সিম্পল পাস্ট। তাহলে উত্তর হবে ইউ ডিড সামথিং নাও, ইট ইজ হাই টাইম ইউ ডিড সামথিং নাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, দ্য ফাদার উইথ হিজ সন্স was mysteriously missing from the house, the father with his sons was mysteriously missing from the house, mark the error part। আচ্ছা, অথবা আর একটা নো এরার, মানে এ বি সি আর ডিতে থাকবে, ডিতে থাকবে নো এরার, কোনো ভুল আছে নাকি কোনো ভুল নেই? কি উত্তর হবে? দ্য ফাদার উইথ হিজ সন্স ওয়াজ মিস্টেরিয়াসলি মিসিং ফ্রম দ্য হাউস। ভাবনা চিন্তা করো, উত্তর দাও। সিনটেক্সে এই জিনিস বারবার করানো হয়েছে, সিনটেক্স পড়াতে গিয়ে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে এই জিনিস কিন্তু বারবার পড়ানো হয়েছে। কোন পার্টটায় ভুল আছে নাকি কোনো ভুল নেই? দ্য ফাদার উইথ হিজ সন্স ওয়াজ মিস্টেরিয়াসলি মিসিং ফ্রম দ্য হাউস। প্রত্যেকে উত্তর দিচ্ছ, যারা যারা অপশন বি বলছো ভুল, অপশন বি হবে না, এই বাক্যে কোনো ভুল নেই, নো এরার, নো এরার। আমি বলেছিলাম উইথ দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, এখানে দ্য ফাদার আছে এবং তার ছেলেরা আছে, তাহলে প্রথমে সাবজেক্টটাকে আসল সাবজেক্ট ধরতে হয় এবং সেই মতো ক্রিয়াপদের রূপটা বসে। দ্য ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ওয়াজ বসবে, একদম ঠিক আছে, বাকি আর কোথাও কিছু ভুল নেই। মিসিং ফ্রম সাম প্লেস, তাই তো, তো ফ্রম প্রিপোজিশনেও কোনো ভুল নেই। যদি এখানে ওয়ের দিয়ে দিত, যদি ওয়ের দিয়ে দিত তাহলে তোমার মনে হতে পারতো আচ্ছা সানস তারপরে ওয়ের বসেছে, ঠিক আছে, না, তখন ভুল হতো। উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ, বা ধরো অ্যালং উইথ,
অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এই সমস্ত গ্রুপগুলো দিয়ে যদি আমি দুটো সাবজেক্টকে যুক্ত করি তাহলে শুধুমাত্র প্রথম সাবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ট্রিট করব। এখানে দ্য ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ আছে, একদম ঠিক আছে, প্রিপোজিশনে কোনো ভুল নেই, অর্থাৎ আমাদের উত্তর হবে অপশন ডি, নো এরার। তাই খেয়াল করতে হবে, সবসময় যে ভুল খুঁজে বার করবো জোর করে একটা, তা কিন্তু নয়। 6 নম্বর প্রশ্ন কি আছে, আ স্টুডেন্ট ইজ অফেন ইল অ্যাট ইজ হোয়েন হি হ্যাজ টু ফেস দ্য প্রিন্সিপাল। ইল অ্যাট ইজ এর অর্থ বলা যাবে না, কারণ তাহলে তো বুঝেই যাবে। ইডিওমেটিক এক্সপ্রেশন দেওয়া আছে, তোমাকে এর প্রপার মিনিংটা বলতে হবে। ইল অ্যাট ইজ মানে কি, কেয়ারফুল, শো রেসপেক্ট, আনকমফোর্টেবল নাকি মোডেস্ট? কেয়ারফুল, শো রেসপেক্ট, আনকমফোর্টেবল, মোডেস্ট, এই ইডিয়ম থেকেই কিন্তু উত্তরটা করে দেওয়া যাবে। আমরা বলি না টেক ইট ইজি, তো একদম সাধারণভাবে নিতে বলি, সাধারণভাবে নিতে বলা হয়, সিম্পলি নিতে বলা হয়, অর্থাৎ কমফোর্টেবল ওয়েতে নিতে বলা হয়। ইল অ্যাট ইজ মানে তার উল্টোটা, যখন একজন স্টুডেন্টকে প্রিন্সিপালের মুখোমুখি হতে হয়, যখন প্রিন্সিপালের মুখোমুখি হতে হয় তখন যে কোনো স্টুডেন্ট সাধারণত আনকমফোর্টেবল ফিল করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা অনেকেরই ঠিক হয়েছে। নেক্সট, হি ভিজিটস হিজ প্যারেন্টস এভার অ্যান্ড অ্যানন, খুব ইম্পর্টেন্ট ইডিয়ম, হি ভিজিটস হিজ প্যারেন্টস এভার অ্যান্ড অ্যানন, হি ভিজিটস হিজ প্যারেন্টস এভার অ্যান্ড অ্যানন। উত্তর কী হবে? অলওয়েজ, ফ্রিকুয়েন্টলি, ওকেশনালি নাকি রেয়ারলি? এভার অ্যান্ড অ্যানন মানে কি, অলওয়েজ, ফ্রিকুয়েন্টলি, ওকেশনালি নাকি রেয়ারলি? এভার দেখে পর আমি অলওয়েজ করে দেবো না, উত্তর হবে অপশন সি, ওকেশনালি, মাঝে মধ্যে যায় বাবা মায়ের সাথে দেখা করতে। হি ভিজিটস হিজ প্যারেন্টস ওকেশনালি মানে এভার অ্যান্ড অ্যানন। আর টাইম দিচ্ছি না এটাতে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, আই হ্যাভ অলওয়েজ কনফাইডেড ড্যাশ হিম অ্যান্ড হি হ্যাজ নেভার ডিসিভড মি। খুব বেশি সময় দেবো না। আই হ্যাভ অলওয়েজ কনফাইডেড ড্যাশ হিম অর্থাৎ সিক্রেট কিছু বলা, সিক্রেট কিছু বলা, কনফাইড করা, সিক্রেট কাউকে কিছু বলা, ঠিক আছে। আই হ্যাভ অলওয়েজ কনফাইডের পরে ইন বসে, কনফাইডেড ইন হিম অ্যান্ড হি হ্যাজ নেভার ডিসিভড মি মানে বিট্রেড মি, আমাকে কখনো ঠকায়নি সে। নেক্সট, হিজ ওয়াইফ ইজ এন্ডাউড ড্যাশ বোথ চার্মস অ্যান্ড ট্যালেন্টস। তার ওয়াইফের চার্ম এবং ট্যালেন্ট দুটোই আছে। এন্ডাউড মানে গিফটেড, হিজ ওয়াইফ ইজ এন্ডাউড ড্যাশ বোথ চার্মস অ্যান্ড ট্যালেন্টস উইথ, ইন, বাই নাকি অফ? কি উত্তর হবে? এন্ডাউড উইথ, সময় দেওয়া যাবে না। হিজ ওয়াইফ ইজ এন্ডাউড উইথ বোথ চার্মস অ্যান্ড ট্যালেন্টস। নেক্সট, আ কনভেন্ট, কোভেন্ট নয় কনভেন্ট, স্পেলিংটা মিস্টেক আছে। আ কনভেন্ট ইজ, আ কনভেন্ট ইজ আ রেসিডেন্স ফর নানস, এ রেসিডেন্স ফর পোপ, এ রেসিডেন্স ফর প্রিস্টস, এ রেসিডেন্স ফর সেন্টস। কি উত্তর হবে? এ রেসিডেন্স ফর নানস, এ রেসিডেন্স ফর পোপ, এ রেসিডেন্স ফর প্রিস্টস, এ রেসিডেন্স ফর সেন্টস। উত্তর কি হবে? এ কনভেন্ট ইজ আ রেসিডেন্স ফর নানস। এটা অনেকটা প্রিস্টদের রেসিডেন্সও বলা যেতে পারে, কিন্তু যদি আমাদের আলাদা অপশন থাকে রেসিডেন্স ফর নানস, ঠিক আছে, বা রিলিজিয়াস সিস্টার্স, মঙ্কস, তাহলে মঙ্ক, নান, রিলিজিয়াস সিস্টার্স, এই উত্তরটা নিতে হবে। কনভেন্ট ইজ আ রেসিডেন্স ফর নানস। নেক্সট, আমাদের 10টা প্রশ্ন চুকলো এখানে। এরপর আমাদের কম্প্রিহেনশন প্যাসেজ শুরু হবে। আমি কম্প্রিহেনশন প্যাসেজ পড়বো আগের দিনের মতো, যারা আগের দিন ক্লাস করেছো, মক টেস্ট দিয়েছো, তারা জানো খুব ভালো একটা কম্প্রিহেনশন প্যাসেজ, খুব ছোটো নয়, মন দিয়ে শুনবে যাতে পুনরায় প্রশ্ন উত্তর করতে গিয়ে আর প্যাসেজ দেখতেই না হয়। এই প্যাসেজ যদিও দেখতে হবে কারণ এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশানগুলো দেখতে হয়, এই ধরনের প্যাসেজেই কিন্তু পরীক্ষায় পড়ে। প্রথমে ভালো করে পড়বো আমরা একবার। বলছি টিম অফ 4 ইন্ডিয়ান ফটোগ্রাফার্স, ইনফরমেশন পেয়ে গেলাম। আর টিম অফ 4 ইন্ডিয়ান ফটোগ্রাফার্স ফ্রম রয়টার্স নিউজ এজেন্সি, স্লেন ফটো জার্নালিস্ট দানিশ সিদ্দিকি, আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু অ্যান্ড অমিত দেব have won the 2022 Pulitzer Prize for featured photography for their coverage of COVID-19 crisis in India.
এটুকু থেকে বুঝে গেছো এখানে একটা প্রাইজের গল্প করা হচ্ছে, যে প্রাইজের নাম তোমরা সবাই জানো, পুলিৎজার প্রাইজ। এবং 2022 সালে সেই পুরস্কার যারা পেয়েছে তারা 4 জন ইন্ডিয়ান ফটোগ্রাফার্স, যারা রয়টার্স নিউজ এজেন্সিতে কাজ করে, এইভাবেই পড়বে। তার মধ্যে একজন যার না ফটো জার্নালিস্টের নাম আছে, তার আগে একটা অ্যাডজেক্টিভ বসানো আছে স্লেন ফটো জার্নালিস্ট, এই অর্থ জানতে হবে, আমি বলবো না। ডানিশ সিদ্দিকি, আদনান আবিদি, যদি কেউ জানো স্লেন কথার অর্থ সে বলতে পারো চ্যাটে। সান্না ইরশাদ মাট্টু অ্যান্ড অমিত দেব, এদেরকে পুরস্কৃত করা হয়েছে কেন? তারা কোভিড-19 ক্রাইসিসের উপরে কভারেজ তৈরি করেছিল। অ্যানাউন্সিং দ্য উইনার্স, যখন এই উইনার্সদের নাম ঘোষণা করা হয় তখন দ্য পুলিৎজার প্রাইজ ওয়েবসাইট নোটেড, তারা কি বলেছিল, দ্যাট দে ওয়ার রিসিভিং দ্য অ্যাওয়ার্ড ফর ইমেজেস অফ কোভিড টোল। টোল মানে তোমরা জানো, আগের দিন প্যাসেজেই পড়েছো, মৃত্যু। কোভিড টোল ইন ইন্ডিয়া দ্যাট ব্যালেন্সড ইন্টিমেসি অ্যান্ড ডিভাস্টেশন হোয়াইল অফারিং ভিউয়ার্স এ হাইটেন্ড সেন্স অফ প্লেস। এই ক্রিটিক্যাল লাইনের অর্থ এই মুহূর্তে বলবো না, আমাদের প্যাসেজের উত্তর করতে গিয়ে তুমি তো প্যাসেজ পড়তে গিয়ে এর মানে বুঝতে পারলে না, তাহলে কি উত্তর করবে না? মোটামুটি বুঝবো যে এটা কী করেছে। আচ্ছা ঠিক আছে, কোভিড-19 ক্রাইসিস নিয়ে ফটোগ্রাফি করেছে, ইন্ডিয়াতে যে মানুষ মারা গিয়েছিল সেই সমস্ত কিছুকে তারা তুলে ধরেছে, এইটুকুই। আর্গুয়েবলি দ্য মোস্ট কোভেটেড অ্যাওয়ার্ড ফর জার্নালিস্টস, জার্নালিস্টদের জন্য নাকি বলা হয় যে এটা সবচেয়ে কোভেটেড অ্যাওয়ার্ড। এর মানে নিজেরা হালকা করে বুঝতে পারবে যে কী হতে পারে কোভেটেড কথা অর্থ। অ্যাওয়ার্ড ফর জার্নালিস্ট ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, দ্য পুলিৎজার ইজ অ্যানাউন্সড বাই আমেরিকাস কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যান্ড বিস্টোড অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য পুলিৎজার প্রাইজ বোর্ড। এই বোর্ড যখন রিকমেন্ড করে তাদেরকে দেওয়া হয়। কোন জায়গা থেকে দেওয়া হয়? আমেরিকাস কলম্বিয়া ইউনিভার্সিটি। A member of the Gadar Party in America, Indian American journalist Govind Bihari Lal was the first from India to win the Pulitzer Prize for Journalism in 1937. ইন্ডিয়া থেকে প্রথম কোন ব্যক্তি পেয়েছিলেন তার নাম দেওয়া আছে। He won the award for reporting with 4 others for their coverage of science at the Tercentenary of Harvard University, a postgraduate from University of California, Berkeley. He also received the Padma Bhushan in 1969. তাকে আরও একটা পুরস্কার দেওয়া হয়েছিল, পদ্মভূষণ 1969 সালে। In 2003, Mumbai-born Geeta Anand was part of the team at Wall Street Journal that won the Pulitzer Prize for reporting on corporate corruption. Geeta Anand পেয়েছিলেন কর্পোরেট করাপশনকে ধরার জন্য। And in 2016, Indian American Sanghamitra Kalita, then managing editor of Los Angeles Times, won the Pulitzer in the breaking news reporting category with her team for their coverage of the San Bernardino shooting in California in 2015 and the terror investigation that followed. তো এখানে যে শুটিং হয়েছিল, অর্থাৎ গুলিগোলা চলেছিল, তাতে যে সমস্ত মানুষ মারা গিয়েছিল সেই সমস্ত কিছুকে নিয়ে রিপোর্ট করেছিলেন। তার নাম দেওয়া আছে ইন্ডিয়ান আমেরিকান সংঘমিত্রা কালিটা, যিনি লস অ্যাঞ্জেলেস টাইমসের কাজ করতেন, তিনিও কিন্তু পেয়েছিলেন পুলিৎজার প্রাইজ। এখন অবধি দেখতে পেলাম যতজনের নাম আছে তারা সবাই কিন্তু ইন্ডিয়ান বা ইন্ডিয়ান আমেরিকান, ঠিক আছে? এবং তাদের নিজেদের কোন ক্ষেত্রে তারা সেই পুরস্কার পেয়েছে সেটাও বলা আছে। In 2000, London-born Indian American writer Jhumpa Lahiri won the Pulitzer Prize in Fiction for her debut short story collection, Interpreter of Maladies. In 2011, Siddharth Mukherjee, Indian American physician, biologist and author, won the Pulitzer Prize for general non-fiction for his demystification of cancer in The Emperor of All Maladies, a biography of cancer. ক্যান্সার সম্পর্কে তিনি একদম কাটাছাড়া বিশ্লেষণ করেছিলেন। তার বইতে নন ফিকশনাল বুক ছিল, নাম ছিল দ্য এম্পায়ার অফ অল ম্যালাডিজ, আ বায়োগ্রাফি অফ ক্যান্সার। সেটা কে লিখেছিলেন? সিদ্ধার্থ মুখার্জি। ইন দ্য ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরি, সিদ্দিকি, who was killed on July 16, 2021 while covering a clash between Afghan security forces and Taliban forces in Spin Boldak district of Kandahar, was also awarded the Pulitzer in 2018 for his images of the Rohingya refugee crisis. এই যে সিদ্দিকির নাম আমরা আগে একবার পেলাম শুরুতেই, দানিশ সিদ্দিকি, যাকে স্লে করা হয়েছিল, স্লেন জার্নালিস্ট, অর্থাৎ এখানে বলা হলো কিল্ড, হত্যা করা হয়েছিল, সেই দানিশ সিদ্দিকি কিন্তু 2018 সালে পুলিৎজার প্রাইজ আবার পেয়েছিলেন। কেন? ফর হিজ ইমেজেস অফ দ্য রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস। যখন রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস চলছিল তখন তিনি কিন্তু ফটোগ্রাফি দিয়েছিলেন, তখন তিনি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন, অর্থাৎ তিনি 2 টাইমস পেয়েছেন। হি ওয়াজ পার্ট অফ দ্য টিম ফ্রম রয়টার্স দ্যাট ব্যাকড দ্য অ্যাওয়ার্ড
হুইচ ইনক্লুডেড অ্যানাদার কো রেসিপিয়েন্ট ফ্রম দিস ইয়ার আদনান আবিডি। সেই সময় আরও একজন পেয়েছিলেন আদনান আবিডি, অর্থাৎ এই দুজন এবছরও পেয়েছেন, এর আগে 2018ও পেয়েছেন। The latter also won in the 2020 Pulitzer in the breaking news photography category as part of the team from Reuters that covered the 2019-20 Hong Kong protest. এই যে পরের যে জন আদনান আবিডি, তিনি কি করেছেন না 2020 সালের যে পুলিৎজার প্রাইজ সেটাও পেয়েছিলেন ইন দ্য ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটেগরি অ্যাজ পার্ট অফ দ্য টিম ফ্রম রয়টার্স দ্যাট কভার্ড দ্য 2019-20 হংকং প্রোটেস্ট। তাহলে আদনান আবিডি 3 বার পেয়েছেন। 2018-তে রোহিঙ্গা রিফিউজিকে নিয়ে পেয়েছেন, 2020-তে পেয়েছিলেন হংকং প্রোটেস্টকে নিয়ে, এবং 2022-এ পেয়েছেন এই বছর ইন 2020 কোভিড টোলকে নিয়ে 2022-তে। ইন 2020 চান্নি আনন্দ, মুক্তার খাঁ and Dar Yassin of Associated Press won the Pulitzer in the feature photography category for striking images captured during a communications blackout in Kashmir depicting life in the contested territory as India stripped it of its semi-autonomy. তো কাশ্মীরের যে কমিউনিকেশন ব্ল্যাকআউট হয়েছিল, সেখানে ইন্টারনেট পরিষেবা সব কেটে দেওয়া হয়েছিল, এই যাবতীয় কিছু জিনিসকে নিয়ে খবর করার জন্য 2020 সালে 3 জন ভারতীয় পেয়েছিলেন এই পুরস্কারটা। তাদের নাম চান্নি আনন্দ, মুক্তার খাঁ এবং ডার ইয়াসিন অফ অ্যাসোসিয়েটেড প্রেস। তো এই প্যাসেজ কনফিউজিং প্যাসেজ, একটা অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, বাট তুমি যদি মার্ক করে করে পড়ো তাহলে প্রত্যেকটা জায়গা তোমার সেপারেটলি আন্ডারলাইন হয়ে থাকবে, এবার উত্তর করার সময় সহজেই পেয়ে যাবে। দেখো বলছে গ্রেটলি ডিজায়ার্ড, এই শব্দগুচ্ছের জন্য আমাদের প্যাসেজে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা দেওয়া আছে? গ্রেটলি ডিজায়ার্ড, যেটা খুব বেশি করে চাওয়া হয়। ক্রেভড, কোভেটেড, ওয়ান্টেড না ফ্যান্সিড? ক্রেভড, কোভেটেড, ওয়ান্টেড না ফ্যান্সিড? যারা মন দিয়ে প্যাসেজ শুনেছো তাদেরকে কিন্তু আর খোঁজার দরকার নেই, খুঁজলে পর আশা করি পেয়ে যাবে। তবুও উত্তর কী হবে? গ্রেটলি ডিজায়ার্ড মানে কোভেটেড। বলা ছিল না জার্নালিস্টদের সবচেয়ে মানে চাহিদা পুরস্কার এটাই, তো কোভেটেড মানে গ্রেটলি ডিজায়ার্ড। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নেম দ্য পারসন হু ওয়ান দ্য প্রাইজ ফর আ শর্ট স্টোরি কালেকশন। এটা খুব সহজ প্রশ্ন। নেম দ্য পারসন হু ওয়ান দ্য প্রাইজ ফর আ শর্ট স্টোরি কালেকশন। মুক্তার খাঁ, ঝুম্পা লাহিড়ি, সিদ্ধার্থ মুখার্জি না অল অফ দ্য অ্যাবাভ? আমরা পেয়েছি ডেবিউ শর্ট স্টোরি কালেকশন ইন্টারপ্রেটার অফ মেলোডিজ, তার জন্য পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন কে? আমাদের ভারতীয় বংশোদ্ভূত ঝুম্পা লাহিড়ি। ক্লিয়ার। নেক্সট 3 নম্বর, পুলিৎজার প্রাইজ ইজ অ্যানাউন্সড বাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি নাকি নান অফ দ্য অ্যাবাভ? প্যাসেজ দেখাচ্ছি না, তোমরা এর পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। জাস্ট মনে করার চেষ্টা করো কোন ইউনিভার্সিটির কথা বলা হয়েছিল, কারা পুলিৎজার প্রাইজ দেয়? নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি নাকি নান অফ দ্য অ্যাবাভ? উত্তর হবে অপশন সি, কলম্বিয়া ইউনিভার্সিটি। নেক্সট 14 নম্বর, দ্য মোস্ট সুটেবল টাইটেল, স্পেসটা পড়েনি, দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দিস প্যাসেজ উড বি। যদি এই প্যাসেজের একটা ভালো টাইটেল দেওয়া হয়, সবচেয়ে সুটেবল টাইটেল, তাহলে সেটা কী হবে? ভাবনা চিন্তা করো। আচ্ছা 14 নম্বর কোশ্চেন আছে একটা, 1 সেকেন্ড। নেম দ্য জার্নালিস্ট হুজ নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হংকং প্রোটেস্ট। হংকং প্রোটেস্টের সাথে কোন জার্নালিস্টের নামটা জড়িত ছিল? আমি একটা হিন্ট দিচ্ছি, যে জার্নালিস্ট 3 বার পেয়েছিলেন। একবার 2022-এ পেলেন কোভিডের জন্য, একবার পেয়েছিলেন হংকং প্রোটেস্টের জন্য, আর একবার পেয়েছিলেন সম্ভবত তালিবানদের সাথে যে ঝামেলা হয়েছিল তখন, সম্ভবত ওই দানিশ সিদ্দিকির সাথে একসাথে পেয়েছিলেন। তার নাম কি ছিল? আদনান আবিদি। আদনান আবিদি তিনি 3 বার পেয়েছিলেন, তার মধ্যে একবার হংকং প্রোটেস্টের জন্য পেয়েছেন। নেক্সট, দ্য মোস্ট সুটেবল টাইটেল ফর দিস প্যাসেজ উড বি পুলিৎজার প্রাইজ, রাইটার্স অ্যান্ড জার্নালিস্ট হু ওয়ান দ্য পুলিৎজার প্রাইজ, আ ব্রিফ হিস্ট্রি অফ দ্য পুলিৎজার প্রাইজ নাকি অল অফ দ্য অ্যাবাভ? কোনটা তোমার মনে হচ্ছে মোস্ট সুটেবল টাইটেল ফর দিস প্যাসেজ? কার কার বি মনে হচ্ছে? রাইটার্স অ্যান্ড জার্নালিস্ট উড হু ওয়ান দ্য পুলিৎজার প্রাইজ, বা অপশন এ শুধু পুলিৎজার প্রাইজ দিয়ে টাইটেল দেবো, নাকি এ ব্রিফ হিস্ট্রি অফ দ্য পুলিৎজার প্রাইজ নাকি অল অফ দ্য অ্যাবাভ? দেখো প্রথম কথা, অল অফ দ্য অ্যাবাভ জীবনও নেব না, কারণ বলেছে দ্য মোস্ট সুটেবল। তোমার হিসেবে কোনটা সবচেয়ে সুটেবল? পুলিৎজার প্রাইজ আমি বলতে পারি না, কারণ তাহলে অনেক কথা বলতে হতো, সেই সব কিছু কথা বলা নেই, তাহলে এটা আমি নিচ্ছি না।
আচ্ছা, রাইটার্স অ্যান্ড জার্নালিস্ট হু ওয়ান দ্য পুলিৎজার প্রাইজ, হ্যাঁ অনেক রাইটার্স জার্নালিস্টের নাম বলা আছে ঠিকই, কিন্তু শুধু কি সেগুলোই বলা আছে নাকি আরও কিছু কথা বলা আছে? আরও বলা আছে তো, প্রথম কোন ভারতীয় পেয়েছিলেন, কোন জায়গা থেকে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, কারা মনোনয়ন করে, এই সমস্ত কিছু বলা আছে। তাহলে ছোট্ট একটা প্যাসেজের মধ্যে পুলিৎজার প্রাইজকে নিয়ে অনেক কিছু বলা আছে। আমি বলতেই পারি আ ব্রিফ হিস্ট্রি অফ দ্য পুলিৎজার প্রাইজ, অপশন সি আমি নেব মোস্ট সুটেবল টাইটেল হিসেবে। এই নিয়ে তর্কের জায়গা থাকবে না, কারণ আমি যে জায়গা থেকে প্যাসেজটা নিয়েছি তারা টাইটেল ইন্ডিয়ান এক্সপ্রেসে এটাই দিয়েছিলেন, এ ব্রিফ হিস্ট্রি অফ দ্য পুলিৎজার প্রাইজ। সো আজকে এটাই টেস্ট ছিল। তোমাদের কার কেমন লাগলো পুরো টেস্টটা, কার কত নাম্বার হলো, এটা মেন কমেন্ট বক্সে জানাবে। প্যাসেজটা যদি পাওয়ার থাকে, পড়ার থাকে, আবার নতুন করে উত্তরগুলো করার থাকে, আমি ডেফিনেটলি উত্তরপত্র দেবো না, প্রশ্নপত্র তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ পুরো লাইভ ক্লাস করার জন্য। নেক্সট মক টেস্ট আসার আগে আমি আবার ইনফর্ম করবো চ্যানেলে এবং আমার পেড ব্যাচে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।